স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেট বিশ্বের ব্যাটারদের জন্য অশনি সংকেত দিয়রকারে আরও ঝানু হচ্ছে নাহিদ রানা। এই পেস সেন্সেশনকে ইনজুরি মুক্ত রাখতে ডিপিএল এ বুঝে শুনে খেলাচ্ছে ঢাকা আবাহনী। ক্লাবটার হেড কোচ হান্নান সরকার বলছেন গতিতে সবাইকে মুগ্ধ করেছেন, ভেরিয়েশন বাড়াতে পারলে সবার মাথা ব্যথার কারণ হবে নাহিদ রানা। সাইফুল রূপকের রিপোর্ট। ডেডলি ইয়র্কার বিখ্যাত কলকাতা টেস্টে ঠিক এভাবেই রাহুল সচিনের স্টাম্প উড়িয়ে মহাতারকা বনে গিয়েছিলেন শোয়েব আখতার। সেই ঘটনার 2 যুগ পর বাংলাদেশও পেল শোয়েবের মতোই গতিময় আগ্রাসী পেসার। ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে নাহিদ রানা। 2002-3-4 যখন হান্নান সরকার টেস্ট ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়ায় গিয়ে দুর্দান্ত একের পর এক 50, পাকিস্তানে গিয়ে দুর্দান্ত খেলেছিলেন, ব্রেটলি শোয়েব আখতারদের খেলেছিলেন। যদি ব্রেটলি শোয়েব আখতারদের সাথে নাহিদ রানা তুলনা করি, আপনি খেলেছেন, নাহিদ রানাকে দেখছেন, নাহিদ রানাকে তো খেলার সুযোগ হচ্ছে না। তখনকার 150 গতির বলার আর এখনকার 150 গতির বলারের মধ্যে পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে তখন ওয়ার্ল্ডে কয়েকজনের নাম বলা যেত, তারাই 150-এ করতো। এখন কিন্তু আপনি নাম বলতে গেলে অনেকগুলো নাম বলতে পারবেন, এবং আপনি এফেক্টিভনেসটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। বিকজ এখন ব্যাটসম্যানরা এত পরিমাণ শর্টস খেলে, এখন পেসটাও কিন্তু 150 হলেও এত সুন্দরভাবে স্কুপ খেলে ফেলে। সো সেই জায়গাটা মনে হয় যে 150 গতিটা আসলে কিছুই না। নাহিদ রানাকে কোন ভ্যারিয়েশনগুলো শেখালে নাহিদ রানা রপ্ত করলে, যেটা আসলে গতি, সুইং, বাউন্স, এগ্রেশন সব কিছু মিলিয়ে, আসলে ভ্যারিয়েশন মিলিয়ে সে আরও বেশি সাকসেসফুল হতে পারবে? নাহিদ রানার 150-এর বলটাকে কীভাবে স্লো আর 135-40-এর মধ্যে থাকে সেটাকে ম্যাচ আপ করতে হবে, কন্ট্রোলটা আনতে হবে। সঙ্গে ফিঙ্গার ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে অনেকগুলো ভেরিয়েশন আছে, আসলে আমি স্পেসিফিক এখন বলতে চাই না, তবে ভেরিয়েশন শেখার পাশাপাশি কন্ট্রোলটা শিখতে হবে। নাহিদে মুগ্ধ হয়ে দেশ বিদেশের অনেকেই বলছেন এই সোনার ডিম পাড়া হাঁসকে ইনজুরি মুক্ত রাখতে যেন সচেতন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হেড কোচ হান্নান সরকার সজাগ, পর্যাপ্ত বিশ্রাম দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখছেন। পিসিবি থেকেই আবাহনীকে বা আবাহনীর হেড কোচকে জানানো হয়েছে যে তাকে বুঝে শুনে খেলানো, নাকি আপনি আন্তরিকতা দেখিয়েছেন যেহেতু আপনি এক্স সিলেক্টর? আমি আসলে বিসিবি থেকে জানানোর আগে আমি নিজে থেকে জেনে নিয়েছি। অন্য টিমে যারা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে বিসিবি থেকে জানানোর কথা, আমার টিমেও হয়তো জানাতো, যেহেতু আমি বাইজিৎ ভাইয়ের সঙ্গে খুব ভালো অ্যাটাচমেন্ট রয়েছে বা ন্যাশনাল সিলেক্টর ছিলাম রিসেন্টলি। সো আমি জানি, আমি নিজ থেকে আগ বাড়িয়ে বিষয়গুলো নিয়ে শেয়ার করেছি এবং ডিসকাস করে যে নাহিদকে কীভাবে ইউজ করে আমরা ন্যাশনাল টিমের জায়গা থেকেও যেন কোনো ক্ষতির মুখে না পড়ে, পাশাপাশি আমার আবাহনীর জন্য উপকৃত হয়, সেই জায়গা থেকে ম্যাচ আপ করার চেষ্টা করছি। এবং ঈদের আগে যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে কোন কোন ম্যাচ খেলাবো সেটা একটা প্ল্যান বা ছক আমি করি। অথচ বিপিএলে টানা খেলে বিপাকেই পড়েছিলেন। শেষ দিকে গতি কমে গিয়েছিল, উইকেটও মিলছিল না নাহিদ রানার। এটা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবগুলোর উচিতের পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে একটা ক্লিয়ার গাইডলাইন থাকা উচিত এবং সেই গাইডলাইনটাকে ফলো আপ করা উচিত। আমি যেহেতু বিপিএলের সেই সময়টা সিলেক্টর ছিলাম, আমার কাছে দেখে মনে হয়েছে যে প্রপার গাইডলাইনটা একটু স্ট্রংলি ফলো আপ করা উচিত ছিল। শুধু দুরন্ত গতিই নয়, আসছে দিনে নাহিদ রানার স্লোয়ার ডেলিভারি হতে পারে প্রতিপক্ষের ত্রাস। সাইফুল রূপক, ৭১। আইপিএলে দল পেতে চলেছেন মুস্তাফিজ ও তাসকিন। ফ্র্যাঞ্চাইজি থেকে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করা হয়েছে। খবর রটে গেলেও খেলাযোগ এসব তথ্যের কোনো সত্যতা পায়নি। বিসিবির পক্ষ থেকে ক্রিকেটাররাও এনওসির জন্য কোনো আবেদন করেনি। তাহলে প্রশ্ন হলো, কদিন পরপর এমন খবর ছড়ায় কেমন করে? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের গল্পটা বলে শুরু করা যাক। 2008 সালে আইপিএল এর প্রথম আসর থেকেই অপশনে নিজেকে তুলেছেন এই উইকেট কিপার ব্যাটার। কোনোবারই তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 2020 আসরে তাই নাম দিতেই আগ্রহ হারিয়েছিলেন, কিন্তু জানা গেল আইপিএল এর কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাকে অনুরোধ করেছে। মুশফিক তাই লিস্টেড হলেন। কিন্তু আশ্চর্য, এবারও তার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না কেউ, থেকে গেলেন অবিকৃত। এক প্রেস মিটে ব্যাপারটা জানতে চাওয়া হলো, মুশফিক বললেন তার সাথে আইপিএল এর কেউ যোগাযোগ করেনি। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহী একথা মিডিয়ায় জেনে নাম দিয়েছিলেন। প্রমাণ হলো সংবাদ মাধ্যমে রটা গল্পগুলো আসলে গাল গল্প ছিল। এবারও তেমনই গাল গল্প শুরু হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে ঘিরে। কাটার মাস্টারের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স, আর তাসকিন যাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসে। বিসিবি এনওসি দিলেই উঠবেন বিমানে, চাউর হয়েছে এমন খবর। কিন্তু বাস্তবতা আসলে কি? আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সাথে? কোনো আলোচনা হয়নি, আপাতত কেউ এনওসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। তাসকিন মুস্তাফিজকে নিলামে বিট করে দলে ভেড়াতে এবার আগ্রহ দেখায়নি কেউ। তারপর ইচ্ছে খুশি মতো যখন তখন যাকে তাকে দলে টানার সুযোগও নেই, কারণ বিসিসিআই এর বেঁধে দেওয়ার রুল বুক ফলো করতে হয় সবাইকে।
প্লেয়ার সাইন করার প্রথম শর্ত অকশনের প্লেয়ার লিস্টে ওই খেলোয়াড়ের নাম থাকতে হবে। তার মানে এই শর্তে উতরে গেছেন তাসকিন মোস্তাফিজ দুজনেই, কিন্তু রুল বুকের এটাই শেষ পৃষ্ঠা নয়। প্রতিটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি মোট 25 জন ক্রিকেটার দলে নিতে পারে, যাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ 8 জন। গুঞ্জনে যুক্ত হওয়া ফ্র্যাঞ্চাইজি কলকাতা এখন পর্যন্ত 23 ক্রিকেটার দলে টেনেছে, যার মধ্যে বিদেশি 8 জন। লোকাল রিক্রুট ক্যাটাগরিতে 4টা স্লট ফাঁকা থাকলেও সেখানে বিদেশি কারো জায়গা নেই। ওদিকে লখনৌর ওভারসিজ ক্যাটাগরিতে 2টো স্লট ফাঁকা থাকলেও এর মধ্যে টোটাল 24 ক্রিকেটার নিয়ে ফেলেছে তারা। তাহলে তাসকিনের কি চান্স থাকছে? সেটা পরিষ্কার হতে আইনের মারপ্যাচ বুঝতে হবে আরও। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এক সিজনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করতে পারে। 2025 আইপিএলে অঙ্কটা 120 কোটি। মনে রাখতে হবে কোনো প্লেয়ার কিনতে তাকে অন্তত তার বেস প্রাইস দিতে হবে। এখন এই 120 কোটির মধ্যে কলকাতার পার্সে আছে 5 লাখ, লখনৌয়ের 10, যেখানে মোস্তাফিজের বেস প্রাইস 2 কোটি, তাসকিনের 1। তার মানে দুই ফ্র্যাঞ্চাইজির কারো পক্ষেই দুই টাইগার পেসারকে দলে টানা সম্ভব নয়। তবে সুযোগ একটা থাকে, অকশন কিংবা রিটেন করে দলে টানা কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে ওই প্লেয়ারের সমান পারিশ্রমিক দিয়ে লিস্টেড কোনো ক্রিকেটারকে নিতে পারবে একটা ফ্র্যাঞ্চাইজি। কলকাতায় এনরিক নরকিয়া এবং লখনৌয়ে মিচেল মার্শের ইনজুরি কনসার্নই মূলত দুই টাইগার পেসারকে নিয়ে ধোঁয়া তোলার সুযোগ দিয়েছে। কিন্তু আসল ঘটনা হলো সাউথ আফ্রিকান পেসার নরকিয়া এরই মধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিয়েছেন। আর অস্ট্রেলিয়ার টি-20 ক্যাপ্টেন মার্শ জানিয়েছেন পিঠের ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও এবং সেই চোট শতভাগ কাটিয়ে উঠতে না পারলেও আইপিএল তিনি খেলছেন। তাই তাসকিন মুস্তাফিজকে ঘিরে চাউর হওয়া খবর পুরোপুরি বানোয়াট। এমন তথ্য ছড়াচ্ছে মূলত ভারতের মিডিয়া, উদ্দেশ্য এবার বাংলা থেকে কিছু ক্লিক আর ভিউজ আদায় করে নেয়া। খালিদ জামিল, 71। দ্য 100-এর প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি সাকিব, রিশাদ সহ কোনো বাংলাদেশি ক্রিকেটার। লিটন, হৃদয়, জাকের সহ মোট 29 টাইগার নাম দিয়েছিলেন টুর্নামেন্টটিতে। তবে তাদের কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজি দলগুলো। খালি হাতে ফিরতে হয়েছে গোটা বাংলাদেশকে। আগামী 5 অগস্ট থেকে শুরু হবে দ্য 100-এর এবারের আসর। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। 1,20,000 পাউন্ডের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম ছিল সাকিব আল হাসানের। ক্যারিয়ারের দুঃসময়ে আবারও দেখা যাবে বিশ্বসেরাকে মাঠ কাঁপাতে, এমনটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু সবটাই যেন মরীচিকা। টাইগার অলরাউন্ডারকে কেনার আগ্রহই দেখায়নি দি 100-এর দলগুলো। অবিকৃত বাংলার পোস্টার বয়। সাকিবের মতো এই লিস্টে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। তাকেও দলে ভেড়ায়নি কোনো দল। 63,000 পাউন্ড ভিত্তি মূল্য ছিল তার। খালি হাতে ফিরতে হয়েছে লিটন দাস, তাওহিদ হৃদয় সহ স্পিনার শেখ মাহেদীকে। তাদের প্রত্যেকের ভিত্তি মূল্য ধরা হয়েছিল 52,000 পাউন্ড। অবিকৃতদের এই তালিকাটা এখানেই শেষ নয়। দল পাননি নাম দেয়া মোট 29 টাইগার ক্রিকেটার, যেখানে বড় নামের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা। এর বাইরে জাকের আলী অনিক, এনামুল হক বিজয় কাউকেই কেনার প্রয়োজন মনে করেনি দলগুলো। এর আগেও ইংল্যান্ডের জনপ্রিয় 100 বলের এই টুর্নামেন্টটিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। সেবারও কাউকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রত্যাশা ছিল এবার অন্তত ফর্মে থাকা কয়েকজন সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের উপর ভরসা খুঁজে পায়নি তারা। তবে কেবল বাংলাদেশই হতাশার সঙ্গী করে ফিরছে না, পাকিস্তানিদেরও একই হাল। দেশটির মোট 45 জন ক্রিকেটার ড্রাফটে নাম লিখলেও কারোই সুযোগ মেলেনি। আগামী 5 আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটির এবারের আসর। মাহমুদুল হাসান সজীব, 71। নাম লিখিয়েছিলেন 45 জন, তবে ডাক পাননি একজনও। এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে দ্য 100-এর ড্রাফটে পাকিস্তানি প্লেয়ারদের সাথে। 45 জনের তালিকায় ছিলেন পেসার নাসিম শাহ, মোহাম্মদ আমির, স্পিনার উসাম আমির, অলরাউন্ডার শাদাব খান ও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটার। এদের প্রত্যেকেই এর আগে 100 বলের এই টুর্নামেন্টে খেলেছেন। তবে এবার দল না পাওয়ার কারণ হলো টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তান সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। তবে অনেকে আবার মনে করছেন আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দ্য 100-এর ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার হয়েছে, সে কারণেই পাকিস্তানের প্লেয়ারদের দলে নেওয়া হয়নি। ড্রাফটে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেজওয়েল।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পুরোদমে প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের তাইফে। বিশেষ করে ভারত ম্যাচ ঘিরে বাড়তি মনোযোগ দিচ্ছে হাভিয়ার কাবরেরা শিষ্যরা। নিজেদের সেরাটা দিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল সবুজের ফুটবলাররা। অর্ণবাবী রিপোর্ট। বিদেশে বড় হলেও হৃদয়ে লাল সবুজ। উন্নত জীবন ছেড়ে কিভাবে শিকড়ের টানকে অগ্রাধিকার দিতে হয় জামাল ভুঁইয়া দেখিয়ে দিয়েছেন। সেই পথে চলে তারিক কাজী হয়ে উঠেছেন বাংলার ডিফেন্সের নির্ভরতার প্রতি। আর এখন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছেন হামজা চৌধুরী। এই তালিকায় যুক্ত হলেন ইটালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। বাংলার ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, যেখানে প্রবাসী প্রতিভা আর দেশীয় খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি হবে শক্তিশালী এক দল। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছি, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশ দলের এই প্রস্তুতি ক্যাম্পে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেস ও ম্যাচ কৌশলে। প্রতিদিন জিম ও মাঠে আলাদা সেশন রাখা হচ্ছে। রক্ষণ ও আক্রমণের বিভিন্ন প্যাটার্ন নিয়ে কাজ করছেন কোচিং স্টাফরা। বড় ম্যাচের চাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে তৈরি করা হচ্ছে। ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ডওয়ার্ক, মূলত প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাকিয়ে আছেন ভারতের বিপক্ষে লড়াইয়ের দিকে। জাতীয় দলের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দলগত সংহতি আশার আলো দেখাচ্ছে। এবার মাঠের খেলায় দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিরা নিজেদের স্বপ্ন কতটা বাস্তবে রূপ দিতে পারেন। অর্ণব বাপি, ৭১। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় ব্রাজিল। নেইমার সহ বড় বড় তারকাদের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ মিস করবেন নেইমার। রহমান পেয়ারের রিপোর্ট। ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সময় আসছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হবে সবুজের ক্যানভাসে। মেসি নাকি ভিনিসিউস, নেইমার নাকি লাউতারো মার্তিনেজ, কে হবে রাজা, কারা জিতবে মাঠের লড়াই, উত্তেজনা, নাটকীয় মুহূর্ত সবকিছু নিয়ে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ। ফ্যানদের চিৎকার, দুরন্ত গোল, হৃদয় কাঁপানো মুহূর্ত, সবকিছু মিলিয়ে এটাই যে ফুটবলের আসল সৌন্দর্য। সুপার ক্লাসিকো, ফুটবল বিশ্বের দুই পরাশক্তির ধ্রুপদী লড়াই। আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি মানেই বিশেষ কিছু। এই ম্যাচটার জন্য অপেক্ষায় থাকেন সারা দুনিয়ার ফুটবল ভক্তরা। ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা। এমন ম্যাচের আগে বড় ধরনের বিপদের শঙ্কায় ব্রাজিল। ভেঙে যেতে পারে ফ্যানদের দিল। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন তো সেলেসাওদের সেরা তারকারা? ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে ২১ মার্চ সকাল ৬টা ৪৫ ম্যাচটি হবে। ভেনিউ মানে গারিনচা স্টেডিয়াম, ব্রাসিলিয়া। এই ম্যাচের পর ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ১০ ফুটবলার নামের পাশে হলুদ কার্ড নিয়ে খেলতে নামবে। তারা যদি আবারও হলুদ কার্ড দেখেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না। কনমেবল বাছাই পর্বের নিয়ম অনুযায়ী দুটি হলুদ কার্ডে এক ম্যাচ নিষেধাজ্ঞা। তাই ব্রাজিলের জন্য কলম্বিয়া ম্যাচটি হবে কঠিন পরীক্ষা। ব্রাজিলের ১০ ফুটবলারের তালিকায় চমকে দেয়ার মতো নাম রয়েছে। সবচেয়ে বড় নাম নেইমার। চোট কাটিয়ে দলে ফিরেছেন এই তারকা ফরওয়ার্ড। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার বিপক্ষে তাকে খেলতে দেখতে চান, কিন্তু যদি কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার সাথে খেলতে পারবেন না। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ে তৃতীয় স্থানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল। রহমান পেয়ার, ৭১।
ফুটবলে ক্যারিয়ার জুড়ে মাঠের পারফরমেন্স দিয়ে মেসি রোনালদো ঢুকে গেছেন সর্বকালের সেরা লিস্টে। তবে প্রসঙ্গ যখন গ্রহের সবচেয়ে ধনী ফুটবলারের, তখন শীর্ষে নেই মেসি কিংবা রোনালদো কেউই, বরং সবাইকে চমকে দিয়ে ব্রুনাইয়ের ফুটবলার ফাইক বলকিয়া বনে গেছেন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। মেসি নাকি রোনালদো, সেরা কে? এ নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে হরদম। তবে কাতার বিশ্বকাপ জেতার পর থেকে অনেকেই এখন সর্বকালের সেরার প্রশ্নে এগিয়ে রাখে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে। বিশ্ব ফুটবলে পারফরম্যান্স আর পারিশ্রমিকের সম্পর্কটা সমানুপাতিক হওয়ায় এই দুই ফুটবল গ্রেট ক্যারিয়ার জুড়েই পকেটে পুরেছেন মোটা অঙ্কের অর্থ। ইউরোপ ছাড়লেও তাদের উপার্জনটা এখনও ঈর্ষণীয়। এবার বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস ও জার্মানির তথ্য উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা ফাঁস করেছে মেসি রোনালদোর হারির খবর। দিয়েছে টাকার খেলায় মেসি নাকি রোনালদো কে সেরা সে প্রশ্নের উত্তর। শুরুটা না হয় মেসিকে দিয়েই করা যাক। LM10 বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে। ফোর্বস বলছে আর্জেন্টাইন এই সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ $650 মিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় যা 7,906 কোটি টাকার বেশি। MLS এ মেসি ইন্টার মায়ামিতে বছরে বেতন আর বোনাস মিলিয়ে পান $14 মিলিয়ন। এমনকি চুক্তির মেয়াদ শেষে ক্লাবটির 10% মালিক হবেন তিনি, যার মূল্য আনুমানিক $200 মিলিয়ন। ফোর্বস আরও জানিয়েছে মেসি তার ক্যারিয়ার জুড়ে এখন পর্যন্ত আয় করেছেন $1.3 বিলিয়ন, যার মধ্যে তার স্যালারি থেকে আয় এসেছে $900 মিলিয়ন আর বাকিটা বিভিন্ন স্পন্সর থেকে। ইউরোপ ছেড়ে যাওয়া রোনালদো এখন মাঠ মাতান সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের জার্সিতে। ফোর্বসের হিসেব অনুযায়ী পর্তুগিজ এই মহাতারকার মোট সম্পদের পরিমাণ $920 মিলিয়ন বেশি, বাংলাদেশি মুদ্রায় যা 11,227 কোটি টাকারও অধিক। গেল বছর সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 100 কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করা এই ফুটবলার আল নাসের থেকে বছরে বেতন পান $220 মিলিয়ন। শুধু তাই না, গুঞ্জন আছে চুক্তি শেষেও CR7কে ধরে রাখতে চায় ক্লাবটি, তাই নাকি তাকে দেয়া হতে পারে ক্লাবের 5% মালিকানা। ফোর্বস বলছে রোনালদো তার ক্যারিয়ার জুড়ে এখন পর্যন্ত আয় করেছেন $1.8 বিলিয়ন, আর বর্তমানে বছরে তিনি আয় করেন $280 মিলিয়ন বেশি, যেখানে ফুটবলীয় চুক্তির বাইরে থেকেই আসে $65 মিলিয়ন। তবে রোনালদো মেসির চেয়ে বেশি উপার্জন করলেও বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তকমা জিততে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার, বরং সেখানে মেসি রোনালদোর মতো ফুটবলীয় গ্রেটদের পেছনে ফেলে 1 নম্বরে আছেন ব্রুনাইয়ের 26 বছর বয়সী ফুটবলার ফাইক বলকিয়া, যার মোট সম্পদের পরিমাণ $20 বিলিয়ন। ফুটবলার ছাড়াও ফাইকের আরেকটি পরিচয় হচ্ছে তিনি ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্য। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার ভাতিজা তিনি। দেশটির সব তেলের খনি এবং ভান্ডারের মালিক রাজপরিবার হওয়ায় তেল রপ্তানির লভ্যাংশের ভাগ পেয়েই এই ফুটবলার মেসি রোনালদোকে পেছনে ফেলে বনে গেছেন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। যে কারণে মেসি কিংবা রোনালদো নয়, বরং ফোর্বস বলছে মোট সম্পদের হিসেবে গ্রেটেস্ট অফ অল টাইম হলেন এই ফাইক বলকিয়া। রায়ান আহমেদ, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।